আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আস্তে আস্তে কিন্তু শীত চলে আসা শুরু হয়েছে। আর শীতের দিনে কিন্তু দিন একদমই ছোট হয়ে যায়। আর ছোট হলে কিন্তু কাজের বরকত পাওয়া যায় না। তো ঘুম থেকে উঠেই কিন্তু কাজগুলো শুরু করি। দেখা যায় সকাল থেকেই কাজ শুরু করলে কাজগুলো একদম গুছিয়ে করা যায়। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু একদম মাছ নিয়ে চলে এসেছে। আর এই মাছগুলো তো অনেকেই চিনেন। এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজার। আর এই মাছগুলো কিন্তু বিশেষ করে শীতকালেই পাওয়া যায়, যেহেতু আস্তে আস্তে শীত শুরু হয়ে গেছে। তো এই মাছগুলো কিন্তু এখনই সবচেয়ে বেশি পাওয়া যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এই মাছকে অনেকে হাপ্পা মাছ বলে, অনেকে চেউয়া মাছ বলে, আসলে যার যেরকম ইচ্ছা। তবে এই মাছের ভিতরে কিন্তু দুইটা জাত রয়েছে। তো একটার কালার হচ্ছে সাদা আর এটার কালার হচ্ছে লাল। তো এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়, বিশেষ করে যদি একটু ভুনা করা হয় বা চুরচুরি করা হয়, খেতে কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু সব সময় ছোট ছোট করে কাটার চেষ্টা করি। যত ছোট করা হবে ততই কিন্তু স্বাদ বেড়ে যায়, আমার কাছে এরকমটা মনে হয়। তো সব সময় কিন্তু মাছগুলো ছোট ছোট করে কাটার ট্রাই করি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 4টা ভাগ করে নিয়েছি। আসলে মধ্যবিত্ত বলে কথা, মধ্যবিত্ত মানেই হচ্ছে হিসেব করে চলা। আমরা চাইলে কিন্তু ওইভাবে চলতে পারি না। অভাবের সংসারে টাকা এমন একটা জিনিস যেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অভাবকে দূর করতে পারে। টাকা সঞ্চয় করা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি। অভাবের সংসারে যদি টাকা সঞ্চয় করা না থাকে, তাহলে অভাব তো কখনই কাটবে না, বরং আরও অভাব আমাদেরকে একদমই আঁকড়ে ধরবে। তাই অভাব কাটানোর জন্য আমাদের প্রত্যেকের উচিত হিসেব করে চলা বা সঞ্চয় করা। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি অথবা অভাবের সংসারে আছি, আমাদের প্রত্যেকের উচিত লোভকে সংবরণ করা, অথবা আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যটাকে বাড়িয়ে তোলা। আমরা যারা অভাবের সংসারে রয়েছি, আমাদের হাতে 10,000 টাকা মানে অনেক টাকা। 10,000 টাকা যদি আমরা কোথাও ইনভেস্ট করি, অথবা কোথাও জমা রাখি, অথবা ডিপোজিট করি, দেখা যায় সেখান থেকে কিন্তু আমরা কিছু টাকা আর্ন পাই, তাই না? তো আমাদের হাতে কিন্তু 10,000 টাকা কিন্তু অনেক টাকা। তো ধরে নেন কোথাও যদি 10,000 টাকা আমি ইনভেস্ট করি, সেখান থেকে যদি কিছু বেনিফিট পাই, তো আমি যদি আমার লোভকে না সামলিয়ে সেটা দিয়ে যদি আমি অন্য কিছু করে ফেলি, তাহলে কিন্তু আমার টাকাটা শেষ হয়ে যাবে। যেমন ধরুন, আজকে যদি মার্কেটে গেলাম, সেখানে গিয়ে আমার একটা 3 পিস পছন্দ হয়েছে, আমি কিন্তু সাথে সাথে কিনে নিয়ে আসলাম। আবার ধরুন অন্য কোথাও ঘুরতে বের হলাম, সেখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা নিয়ে আসলাম। এই যে আমাদের একটা লোভ, অভাবের সংসারে আমাদের এই লোভটাকে যদি আমরা সংবরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি। এই যে 10,000 টাকা ইনভেস্ট করে সেখান থেকে কিছু আর্ন পেলাম বা বাড়তি টাকা পেলাম, সেই টাকাটা সহ যদি আবারও ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমরা অনেক টাকাই পাই সেখান থেকে। দেখা যায় একটা সময় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু অনেক টাকা সঞ্চয় হয়ে যায়। আমাদের প্রত্যেকের হাতে দেখবেন যদি কিছু ক্যাশ টাকা থাকে বা নগদ অর্থ থাকে, তখন কিন্তু আমাদের মাথা এমনিতেই ঘুরঘুর করে, একমাত্র ওই টাকাটা ভাঙার জন্য। তো আমরা যদি নিজের যে একটা লোভ, এই লোভটাকে যদি আমরা সংবরণ করতে পারি, চাইলেই কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি। আরেকটা কথা বলছি আপনাদেরকে, সেটা হলো সঞ্চয়ের কিন্তু বহু রাস্তা রয়েছে, বহু পথ রয়েছে। আমরা কিন্তু চাইলে এক একভাবে না এক একভাবে সঞ্চয় করতে পারি। সঞ্চয়ের কিন্তু দুটি দিক রয়েছে, একটা হলো সঞ্চয়ের রাস্তা, আরেকটা হলো সঞ্চয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সঞ্চয়ের রাস্তা সেটা আবার কি? ধরে নেন আমাদের তো প্রত্যেকের কম হোক বা বেশি হোক মাসিক কিছুটা ইনকাম হচ্ছে, তাই না? সেই ইনকামের মাধ্যমেই তো আমরা আমাদের সংসারটা সুন্দরভাবে চালানোর চেষ্টা করি। তো ধরে নেন আমাদের যদি সেখান থেকে 20% টাকা আমরা সঞ্চয় করি, 10% টাকা থেকে আমরা যদি 20% টাকা সঞ্চয় করি, তাহলে 12 মাসে কিন্তু অনেক টাকা সঞ্চয় হয়ে যায়, তাই না? আর বাকি যে 80% টাকা, সেটা দিয়েই কিন্তু আমাদের সংসারে যে প্রয়োজনীয় চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করি। ধরে নেন কারেন্ট বিল, গ্যাস বিল, চাল ডাল, বিভিন্ন গ্রোসারি, অথবা বাচ্চাদের লেখাপড়া, বাসা ভাড়া, সব কাজেই কিন্তু আমরা ওই 80% টাকা থেকে খরচ করি।
তো 80% টাকা আমাদের যে প্রত্যেক মাসে সম্পূর্ণ টাকা শেষ হয়ে যাবে তা কিন্তু না, সেখান থেকেও কিন্তু কিছু টাকা বেঁচে যায়। অনেক সময় লক্ষ্য করলে দেখবেন অনেক টাকাই কিন্তু বেঁচে যায়। আমরা প্রত্যেকে যদি আমাদের লক্ষ্যটাকে স্থির করে এভাবে একটু একটু করে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারি। আসলে অভাবের সংসারে 10,000 বা 15 বা 20,000 টাকা কিন্তু অনেক টাকা। এই টাকা দিয়ে কিন্তু সংসারের যে বড় বড় যে প্রয়োজনীয় চাহিদাগুলো চাইলেই কিন্তু আমরা ওই চাহিদাগুলো পূরণ করতে পারি, অথবা দেখা যায় বাচ্চাদের লেখাপড়ার পিছনে কিন্তু আমরা ওই টাকাটা খরচ করতে পারি। সংসার তো আমাদের ইনকামের উপর দিয়েই চলে, বাচ্চাদের লেখাপড়াও চলে। তবে অনেক সময় দেখবেন যে বাচ্চাদের লেখাপড়াতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তো অভাবের সংসারে আমাদের প্রত্যেকের উচিত হিসেব করে চলা, সাথে নিজের লক্ষ্যটাকে স্থির রেখে সঞ্চয় করা। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু অনেক কথাই শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেগুন ভর্তা করে নিচ্ছি। বেগুন ভর্তা কিন্তু কম বেশি সবারই পছন্দ। অনেক দিন হয় বেগুনের ভর্তা খাওয়া হয় না। আসলে বেগুনের ভর্তা আমার এতটাই ভালো লাগে কি বলবো। মাঝে মাঝে কিন্তু এই ভর্তাটা তৈরি করি। যে কোনো ধরনের ভর্তাই কিন্তু খেতে অসাধারণ। তো গরম ভাতের সাথে এই বেগুনের ভর্তাটা আজকে তৈরি করে নিব। আসলে দেখা যায় সংসারে আজকে মাছ রান্না করি, কালকে মাংস রান্না করি, তারপরের দিন কিন্তু দেখা যায় ডিম রান্না করে নিই, অথবা সাথে একটু ভর্তা তৈরি করে নিই। এভাবে করে কিন্তু আমার সপ্তাহটা খুব সুন্দরভাবে কেটে যায়। আসলে বুদ্ধি করে প্রত্যেক স্তরেই চলাটাই উচিত। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিছু মাছ। এই মাছগুলো হচ্ছে বাইং মাছ। বাইং মাছ কিন্তু কম বেশি সবারই পছন্দ, আমার কিন্তু ভীষণ প্রিয়। আর এমনিতেও আমি যে কোনো ধরনের মাছ খেতে পারি, আমার ভিতরে ওইরকম কোনো ধরনের বাছগুছ নেই। অনেকে দেখা যায় বেছে বেছে খায়, তো আমি কিন্তু সকল খাবারই খাওয়ার ট্রাই করি। দেখা যায় এক এক খাবারে এক এক রকম পুষ্টি থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। ভিডিওর শুরুতে যে মাছগুলো দেখতে পেয়েছেন সেটার পাশাপাশি কিন্তু এই মাছগুলোও আনা হয়েছে। তো যাই হোক, এটা আর শেয়ার করতে পারিনি। আসলে ভিডিওতে যদি সব কিছু শেয়ার করি ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। সব সময় চেষ্টা করি ভিডিও কিভাবে ছোট হবে। তো চলে এসেছি রান্নায়। আমি সবসময় মাটির চুলায় রান্না করি। আসলে গ্যাসে রান্না করলে আমার কাছে কেন জানি সময়টা একটু বেশি লাগে। তো চুলাতে রান্না করলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আর গ্রাম অঞ্চলের প্রত্যেকটা মানুষ দেখবেন খড়ি বা লাকড়ি দিয়ে রান্না করে। তো আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে লাকড়ি রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু বর্ষা কেটে যাচ্ছে, শীত আসা শুরু হয়েছে। তো আমার কিন্তু সব সময়ই মাটির চুলায় রান্না করা হবে, সকাল হোক বা বিকেল হোক। আর মাটির চুলার রান্না কিন্তু একদম স্বাস্থ্যকর, সবাই জানেন। গ্যাসের রান্না চাইতে মাটির চুলার রান্নার স্বাদটা যেরকম বেড়ে যায়, তেমনিই কিন্তু স্বাস্থ্যকর খাবারও খাওয়া যায়। তো যাই হোক, একটু যদি কষ্ট করে স্বাস্থ্যকর খাবার খেতে পারি, এটা কে না চায় বলেন। সবাই কিন্তু চায় সুন্দর জীবন, সুস্থ জীবন। আর সুস্থ থাকলে কিন্তু কেউ কখনোই বোঝে না যে আমি কতটা ভালো আছি। যখন একটু অসুস্থ হয় তখন কিন্তু সুস্থের কথা মনে পড়ে, এটাই স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু আলু কিচি কিচি করে কেটে নিয়েছি। সাথে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কত ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেক সময় দেখবেন ছোট ছোট মাছ দিয়ে যদি আলু কিচি কিচি করে একদম পোড়া পোড়া করে রান্না করা হয়, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার অনেক ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি আপনাদের সাথে বেশিরভাগ কলাই শেয়ার করি। তো আমার বাড়িতে যেহেতু কলা গাছ রয়েছে, আমার ঘরে কিন্তু সব সময়ই কলা থাকে। সকালবেলা কিন্তু ঘরে যখন কলা থাকে তখন কিন্তু আমি ওরকম নাস্তা তৈরি করি না। দেখা যায় কলা দিয়ে রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেয়ে নিলে আমার অনেকটাই সময় কেটে যায়। তো একটু সময় পার হওয়ার পর দেখা যায় সকালে যে একটা খাবার থাকে পান্তা ভাত, সেটা কিন্তু আমি খেয়ে নেই। তো আমার কিন্তু আর ওরকম কোনো ঝামেলা করতে হয় না। তো যাই হোক, কিছু কলা কিন্তু একটু কালচে কালার হয়ে গেছে। আর যখন একটু কালো হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো যখন একটু কালো হয়ে যায় আমি ফেলে না দিয়ে কিন্তু সব সময় পিঠা তৈরি করি। পিঠা তৈরি করলে কিন্তু বাচ্চারা তখন খেয়ে নেয়, খুব মজা করে। আর মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ব্যতিক্রম খাবার দেওয়ার। আসলে একই খাবার বারবার খেলে বাচ্চারাও কিন্তু একঘেয়েমি হয়ে যায়, খেতে পছন্দ করে না। আর একটা আপুর ভিডিওতে আমি দেখেছিলাম, সে আপু এই কলার সাথে কিন্তু ডিম দিয়ে ভালোভাবে চটকে চটকে তারপরে সাথে কিন্তু তালের যে রস, সে রসটা দিয়ে পিঠা তৈরি করে নিয়েছে। আমার কাছে মনে হয় সেটা নাহারাপুর ভিডিওতে দেখেছিলাম। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি কলার পিঠা কিন্তু সব সময় তৈরি করি, তবে তবে সেটাতে আমি কখনো ডিম ব্যবহার করি না।
তো আফুর ওই ভিডিওটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি একদম মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখেছিলাম। তো আমিও ভাবছি যে আমিও ট্রাই করব, যেহেতু আমার ঘরে কলা আছে। কলাগুলো যেহেতু একটু কালো কালার হয়ে যাচ্ছে, তো আর ফেলে না দিয়ে কিন্তু এভাবে বাচ্চাদেরকে খাওয়ানোর ট্রাই করি, দেখি কি হয়। তো ওই আফুর মধ্যেই কিন্তু আমি এখানে কিছু আটা দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, সাথে তো কলা দেখতেই পাচ্ছেন, সাথে ডিম, সাথে কিন্তু খেজুরের রস। ওই আফু কিন্তু চিনি ব্যবহার করেছিল। আমি আমার মতো করে এখানে খেজুরের গুড় দিয়েছি। আসলে খেজুরের গুড় দেওয়ার পরে সুন্দর একটা কালার এসেছে। আর এমনিতেও খেজুরের গুড়ের কিন্তু সুন্দর একটা স্মেল আসে, যেটা খুবই সুগন্ধিময়, আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আবারও দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নায়। আসলে রান্না করতে গেলে রান্না চুলাতে রেখে কিন্তু আমি এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই, বিভিন্ন কাজ করতে থাকি। এক কাজে কখনই আমি লিপ্ত থাকি না। অনেকে আছে রান্নাঘরে গেলে শুধু রান্না নিয়ে বসে থাকে, আমি কিন্তু সেটা কখনই পারি না। দেখা যায় রান্না বসে আমি আরও বিভিন্ন ধরনের কাজ করতে থাকি। দেখতেই পেয়েছেন এর আগে কিন্তু মাছ ভুনা করেছিলাম, সেটা রেখে কিন্তু এখানে আমি কলার ডোটা তৈরি করে নিয়েছি। এবার আবারও চলে এসেছি রান্নায়। তো এই রান্না শেষ করে কিন্তু আমি আবার পিঠাগুলো তৈরি করব। এভাবে করেই কিন্তু আমি কাজ করে থাকি। আর যেহেতু শীত আস্তে আস্তে চলে আসছে, দিনটাও অনেকটাই ছোট হয়ে গেছে, যেহেতু ছোট বেবি আছে, সব সময় চেষ্টা করি কাজগুলো কিভাবে গুছিয়ে নেওয়া যায়। আর বাচ্চা থাকলে তো জানেনই যে কতটা ঝামেলা হয়। আর মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এর আগে কলা দিয়ে আমি যত পিঠা তৈরি করেছি তার চাইতে কিন্তু দ্বিগুণ স্বাদ হয়েছে। আসলে এক একজনের ভিডিও দেখলে কিন্তু এক একটা শেখা যায়। তো সব সময় প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল করে দেখি, আমার কাছে অনেকটাই ভালো লাগে। এই পিঠাগুলা গরম গরম খেতে যতটা ভালো লাগে, যখন একটু বাসি হয়ে যায়, বিশেষ করে আজকে বানালাম তারপর দিন সকালবেলা, ওই সময় কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে। কেন এতটা ভালো লাগে আমি জানি না। তো সব সময় তালের পিঠা বা কলার পিঠা যাই হয় না কেন, আমি কিন্তু একদিন পরে খাওয়ার ট্রাই করি, অথবা একটু ফ্রিজে রেখে তারপরে খেলে দেখা যায় অনেকটাই মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর, তবে গোল গোল করে বানিয়েছি। চাইলে কিন্তু অন্যভাবেও তৈরি করা যেত, তা আমার কাছে যেটা সহজ মনে হয়েছিল আমি কিন্তু সেটাই তৈরি করে নিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।